তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ব হচ্ছে পৌরনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস এবং সেই সাথে তার সাথে সম্পর্কিত যে প্রশ্নগুলো আসতে পারে, যে ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো। আমরা শুরু করি প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায় হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এই অধ্যায়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই, তাতে করে তোমরা সহজেই টপিকগুলো ধরতে পারবে। প্রথমত, এই যে অধ্যায়টা, এটা হচ্ছে ব্রিটিশ ভারত বলতে কি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে 100 বছর শাসন, বিশেষ করে 1757 থেকে 1857 পর্যন্ত এই যে সময়টা, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, এটাকে বলে কোম্পানির শাসন। এরপরে 1858 থেকে এরপরে হচ্ছে 1947 পর্যন্ত এটা হচ্ছে মূলত যে ব্রিটিশ সরকারের শাসন। এটা হচ্ছে কোম্পানির শাসন, মনে রাখবা, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আর এটা হচ্ছে ব্রিটিশ সরকারের শাসন। এখানে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। আমি সব ঘটনা বলতে গেলে আসলে 10টার উপরে ক্লাস লাগবে, বাট এটা এখন সম্ভব না। যার কারণে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলি। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের 1861 সালের যে ভারত শাসন আইন, ঠিক আছে, 1861 সাল, ভালো করে পড়তে হবে। 1905 সাল, এরপরে হচ্ছে আমাদের 1905 সালে কি বঙ্গভঙ্গ আর কি। এবং বঙ্গভঙ্গ, শুধু বঙ্গভঙ্গ পড়লে হবে না, বঙ্গভঙ্গের রদ সহ বঙ্গভঙ্গের কারণ, প্রভাব, ফলাফল সব কিছু পড়তে হবে। এটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের কংগ্রেস আছে, বাট আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ না। মুসলিম লীগ 1906, মুসলিম লীগ, এটাও আমাদের একটু পড়তে হবে। মুসলিম লীগ কীভাবে প্রতিষ্ঠা হলো, কার মাধ্যমে প্রতিষ্ঠা হলো এবং লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, মুসলিম লীগ পড়তে হবে। এবং সেই সাথে আমরা এই অধ্যায়ের মধ্যে তোমরা একটু বইয়ের মধ্যে মার্ক করে নিবাস, অনুশীলন তোমাদের যে সূচিপত্র আছে সেখানে যদি সূচিপত্র না পাও তাহলে খাতার মধ্যে নোট করে নাও গুরুত্বপূর্ণ টপিকগুলো। এর পাশাপাশি আছে হচ্ছে আমাদের দ্বিজাতি তত্ত্ব। তোমরা জানো দ্বিজাতি তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দ্বিজাতি তত্ত্ব মোহাম্মদ আলী জিন্নার যে প্রবর্তিত তথ্য। আর একটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের সেই বিখ্যাত লাহোর প্রস্তাব, যেই প্রস্তাবে মূলত একাধিক প্রদেশ বা একাধিক দেশ সৃষ্টির কথা ছিল। আর একটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা আইন, মনে রাখবা, ভারত স্বাধীনতা আইন, এটা হচ্ছে 1947-এর যে আইনটা, 1947 ভারত স্বাধীনতা আইনের ভারতকে স্বাধীন করে দেওয়ার কথা বলা আছে। সেখানে একাধিক প্রদেশ বা একাধিক অঞ্চলগুলোকে যে স্বাধীন করে দেওয়ার বিষয়ে বলা আছে, ঠিক আছে। তো আমরা এখানে আবার বলছি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, এগুলো অবশ্যই পড়তে হবে। যে বঙ্গভঙ্গ থেকে প্রায় সময় প্রশ্ন হয় এবং দ্বিজাতি তথ্য থেকেও প্রায় সময় প্রশ্ন আসে, লাহোর প্রস্তাব থেকে আসে, আর হচ্ছে ভারত স্বাধীনতা আইন। তো তোমাদের কাছে এই টপিকগুলো একটু ভালো করে পড়তে হবে। এবং এরপরে আরেকটা হচ্ছে ওই যে 1861 সালের যে আইন, ভারত শাসন আইন বা ভারতীয় পরিষদ আইন, ভারতীয় কাউন্সিল আইন, এই আইনগুলো এবং হচ্ছে এই গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। আমরা এখান থেকে কীরকম প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা আছে সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। আমরা ডিরেক্ট চলে যাই আমাদের সেই প্রশ্নে। একটু খেয়াল করো, ঔপনিবেশিক শাসন ও নির্যাতনের জাতাকলে নিষ্পেষিত রাষ্ট্র জনগণ দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য আন্দোলন করে চলেছে। গণ আন্দোলনে বাধ্য হয়ে শাসক গোষ্ঠী, গণ আন্দোলনে বাধ্য হয়ে মানে হচ্ছে বিভিন্ন সময় তোমরা জানো যে কখনো অসহযোগ আন্দোলন হয়েছে, কখনো তোমার স্বদেশী আন্দোলন হয়েছে, কখনো তোমার বড় বড় আন্দোলন হয়েছে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে, কখনো সাধারণ মানুষেরা নিজেরা নিজেদের মধ্যে রায়ত বা দাঙ্গা এগুলো করেছে। তো এই যে গণ আন্দোলনে বাধ্য হয়ে শাসক গোষ্ঠী একটি নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করে দুইটি পৃথক রাষ্ট্রের জন্ম দিয়ে দেশ ত্যাগ করে। তাহলে দেখো, ঔপনিবেশিক, এই যে ঔপনিবেশিক শাসন বলতে কোনটাকে বোঝায়? ধরো দূরবর্তী কোনো দেশ যদি আরেকটা দেশকে যদি যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ভাবে যদি প্রভাবিত করে, নিয়ন্ত্রণ করে, সেটাকে বলে উপনিবেশবাদ। এবং এই উপনিবেশিক শাসন বলতে কি, ব্রিটিশরা যে আমাদের এখানে এসে, ব্রিটিশরা তো ইউরোপের, এই যে ব্রিটিশরা এখানে এসে আমাদেরকে দীর্ঘ সময় ধরে শাসন করেছে, এটাই বলছে এখানে। তো আমরা যদি এখানে দেখি যে উদ্দীপকের সাথে তোমার পতিত কোন, মানে তোমার যে পাঠ করা যে আইন, এটাই তো আমাদের বেশি লাগতেছে। এগুলো তো আমাদের আসলে আমরা যে টপিকগুলো যখন পড়ি তখন আমরা এগুলো ভালো করে, টপিকগুলো ভালো করে না পড়লে
আমি এখানে সিকিউর জন্য কমন দিচ্ছি তোমাকে, অর্থাৎ এই অংশটার জন্য, এটা আর এটার জন্য কমন দিচ্ছি, বাট বাকি অংশটা তোমাকে বিভিন্ন জায়গা থেকে দিতে পারে। এমনও হইতে পারে যে এই অধ্যায় থেকে না দিয়ে এটা চতুর্থ অধ্যায় থেকে দিয়েছে, সম্মিলিত প্রশ্ন। বাট উদ্দীপকের সাথে এই দুইটা প্রশ্নের মিল থাকবে, বাট এই দুইটা প্রশ্নের যে কোনো জায়গা থেকে হতে পারে। তাহলে দেখো, উদ্দীপকের সাথে তোমার পতিত কোনো মানে তোমার পাঠ করা যে কোনো আইনের সাদৃশ্য মানে আছে কিনা সেটা তোমাকে জানতে চাচ্ছে এবং সেটা ব্যাখ্যা করতে বলছে। এখন তোমরাই বলো যে এটা কোন আইনকে বোঝাচ্ছে। আমি তোমাদের কমেন্টস দেখতে যাচ্ছি। তাহলে দেখো, আমি একটু আগে যে মানে তোমাদেরকে গুরুত্বপূর্ণ টপিক বললাম, সেখানে বললাম যে এই যে দেখো 1947 সালে তারা আমাদেরকে স্বাধীন করে দেওয়ার জন্য একটা আইন বানাইছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে, সেটার নাম হচ্ছে ভারত স্বাধীনতা আইন। ভারতকে স্বাধীন করে দিয়ে দুটি রাষ্ট্রের জন্ম হলো। এই ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত এবং পাকিস্তানের সৃষ্টি হলো। এই আইনের মাধ্যমে ভারত এবং কি ভারত ও পাকিস্তানের জন্ম হলো। এইভাবেই হচ্ছে দুইটি রাষ্ট্রের সৃষ্টি। তাহলে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের গুরুত্ব বিশ্লেষণ করো। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই অঞ্চলের দীর্ঘ সময় ধরে সংগ্রাম। আমরা তিতুমির থেকে হাজী শরীয়তুল্লাহ, পরবর্তী সময়ে আরও যেমন ধরো সিপাহী বিদ্রোহের সময়ে, এর পরবর্তীতে সাঁওতাল বিদ্রোহ হলো, সিপাহী বিদ্রোহ হলো, তিতুমির বাসের কাল্লা তৈরি করে বিদ্রোহ করলো, আন্দোলন করলো, হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করলো, তার ছেলে দুদুমি আন্দোলন করলো, এরপরে প্রীতিলতা মাস্টারদা সূর্য সেন, এরপরে হচ্ছে যুগ যুগ ধরে মানুষের এখানে সংগ্রাম করে গেছে ব্রিটিশ কলোনি থেকে নিজেদেরকে মুক্ত করতে। এবং এই যে মুক্ত হওয়ার পরে আমরা আসলে একটা স্বাধীনতা পেলাম, এই যে মুক্তি, এই মুক্তিটা দরকার ছিল এবং এটাই হচ্ছে মূলত এই আইনের গুরুত্ব। এটা না হলে ভারতবর্ষের মধ্যে আরো অনেক বিশৃঙ্খলা তৈরি হতে পারত। আমরা আরেকটা প্রশ্ন দেখি। একজন রাজনৈতিক নেতা, মানবতার কল্যাণ তার রাজনীতির মূল লক্ষ্য। তাহলে মানবতার কল্যাণের জন্য কোনো রাজনীতিবিদ রাজনীতি করেছে কিনা সেটা আমরা জানতে পারবো যদি আমরা টপিকগুলো ভালো করে পড়ি। এবং তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে তিনি একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন। মানে তার কথা হচ্ছে, মানে যিনি মানবতাবাদী নেতার কথা বলছে, তো তিনি মূলত সব জাতিকে তিনি ভালোবাসতেন, পছন্দ করতেন এবং তার সব জাতির অধিকারের বিষয়ে তিনি আসলে সশস্ত্র মানে বা হচ্ছে তিনি সব সময় চেষ্টা করতেন সব সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা করতে। এই জন্য তিনি এমন একটা মানে পরিবেশ চেয়েছিলেন যেখানে আসলে সবাই স্বাধীনভাবে বসবাস করতে। এই জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন যে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায়। তো একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যিনি প্রস্তাব দিয়েছেন তিনি হচ্ছে কে? তিনি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। তোমাদেরকে যে এই যে একটু আগে আমি বললাম এই টপিক থেকে প্রশ্ন আসবে লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাবের মধ্যেই ছিল একাধিক স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব এবং এই দ্বিজাতি তত্ত্বের কথাও আমি তোমাদেরকে বললাম। এবং কংগ্রেস কত সালে, কংগ্রেসের বিষয়ে বললাম যে কংগ্রেস তোমাদের সিকিউ প্রশ্নে নাও আসতে পারে, বাট এমসিকিউতে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় এইরকম প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। তো দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝো, এটা অনুদানমূলক প্রশ্ন আসবে। এই যে তোমার লাহোর প্রস্তাব যেটা শেরে বাংলা একে ফজলুল হক সেটা করলেন। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ শেরে বাংলা একে ফজলুল হক যে দাবি জানিয়েছিল সেখানে তিনি একাধিক রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের কথা বলেছিল। তো আমরা কেন আসলে পাকিস্তানের অংশ হলাম? কারণ শেরে বাংলা একে ফজলুল হকের এই দাবিটাকে পরবর্তীতে উপেক্ষা করা হয়েছে, এটার সাথে একটা প্রতারণা করা হয়েছে, এটার সাথে একটা ছলনা করা হয়েছে। এটাকে একটু ভিন্নভাবে মডিফাই করে শেরে বাংলার যে প্রাণের দাবি ছিল যে বিভিন্ন অঞ্চলগুলোকে স্বাধীন করে দেওয়া, সেই প্রাণের দাবিকে উপেক্ষা করা হয়েছে, যার দরুন মূলত পরবর্তীতে স্বাধীন অঞ্চলগুলো সৃষ্টি হয় নাই, স্বাধীন দেশ প্রতিষ্ঠা হয় নাই এবং যার কারণে আমাদেরকে পাকিস্তানের সাথে আবার সংগ্রাম করতে হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে। এটাই মূল কারণ। অর্থাৎ তিনি যে প্রস্তাবটা দিয়েছিলেন সেই প্রস্তাবটা বাঙালিদের মনে গেঁথে গিয়েছিল এবং বাঙালিরা মনে প্রাণে এটাই চেয়েছিল যে বাংলাদেশের মানুষ যে আমরা স্বাধীন হতে চাই। এবং এটার কারণেই পরবর্তীতে বারবার সংগ্রাম করেছে, বারবার দাবি জানিয়েছে যে তোমরা আমাদেরকে স্বায়ত্তশাসন দাও, স্বাধীনতা দাও। পাকিস্তান এটা কানে নেয় নাই, যার কারণে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। ওকে, আমরা এরপরে আসি হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়। তোমরা পড়ো, ঠিক আছে? তো আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশ, যেটা 1947 থেকে 1971, এখানে অনেক ঘটনা আছে, বাট কালের পরিক্রমায় অনেক ঘটনা বাদ গেছে। কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে থাকলেও পট পরিবর্তনের কারণে হচ্ছে অনেক জায়গা থেকে প্রশ্ন আসবে না সঙ্গত কারণে। আগে যেখান থেকে বারবার আসতো, আমি এখান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টির প্রাককালে যেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু বলবো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ফার্স্ট অফ অল তোমাকে ভাষা আন্দোলন A to Z পড়তে হবে। ভাষা আন্দোলন
A to Z পড়তে হবে, এটা বিস্তারিত। এটা যদি তুমি ভালো করে না পড়ো, এই অধ্যায় থেকে ধরে নাও যে প্রশ্ন আসলে তুমি লিখতে পারবে না, বা হচ্ছে লিখলেও যে তোমার ভালোভাবে লিখতে পারবে না, ঠিক আছে। এবং এখানে ভাষা আন্দোলনের কারণ, এটার পটভূমি এবং এর পাশাপাশি হচ্ছে এটার গুরুত্ব, তাৎপর্য, এগুলো সবগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য, এরপরে হচ্ছে পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের বৈশিষ্ট্য। তোমরা এটা একটু ভালো করে পড়বা, এটা সিকিউর জন্য অনেক সময় এটা পরীক্ষার প্রশ্ন আসে। এখানে আরেকটা বিষয় আছে যুক্ত ফ্রন্ট। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা একটু সবাই কমেন্ট করবা, সেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট কত সালে মানে গঠিত হয়েছে? যুক্ত ফ্রন্ট এটা তো একটা কোয়ালিশন, কোয়ালিশন মানে জোট, এটা একটা কি জোট। তোমরা দেখছো না এই যে জামাত এনসিপি 11 দলীয় জোট, হ্যাঁ, আবার বিএনপি তাদের সমমনা দলগুলো নিয়ে আরেকটা জোট গঠন করেছে। এখানে যদি একটু খেয়াল করো, ভাষা আন্দোলনের ক্ষেত্রে এই যে ভাষা আন্দোলনের টপিক বললাম, আর একটা হচ্ছে পাকিস্তান সংবিধানের যে বৈশিষ্ট্যের কথা বললাম, আর একটা যুক্ত ফ্রন্টের কথা বললাম। এর পাশাপাশি তোমরা আরেকটা বিষয়কে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বা, সেটা হচ্ছে যে তোমার 1969-এর গণ অভ্যুত্থান। এটা প্রশ্নটা করার ক্ষেত্রে যিনি প্রশ্ন করবেন তিনি এই প্রশ্নটাকে একটু মডিফাই করে করতে পারেন। এটা জুলাই আন্দোলনের সাথে সম্পর্কিত করে করতে পারেন, যে জুলাই এমন একটা অভ্যুত্থান হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসেও একবার ঘটেছে, এই ধরনের অভ্যুত্থান। তো এই যে 69-এর গণ অভ্যুত্থান, এটা কেন হয়েছিল? এটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। পাকিস্তান আমাদের সাথে বৈষম্য করতেছিল, দ্যাটস ওয়াই এই আন্দোলনটা হয়েছে, এই অভ্যুত্থানটা হয়েছে, এবং সেখানে আইয়ুব খানের পতন হয়েছে, যেটা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল। এবং ঠিক একইভাবে 24-এর যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, এই অভ্যুত্থান হয়েছে, এখানেও কিন্তু হাসিনা সুদীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে ছিল, এবং যার কারণে গণ অভ্যুত্থানের মানুষেরা হচ্ছে এই অভ্যুত্থান ঘটিয়ে 24-এও তাকে পরাজিত করেছে, বা হচ্ছে তাকে ক্ষমতা থেকে হটিয়েছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, ভাষা আন্দোলন, সংবিধানের বৈশিষ্ট্য, যুক্ত ফ্রন্ট, 69-এর গণ অভ্যুত্থান, এর বাইরে কখনো কখনো কদাচিৎ এটা আগে বেশি আসতো, সেটা হচ্ছে 1970-এর নির্বাচন। তবে এটা আমি এখন অ্যাপ্রিসিয়েট করি না, বাট এই ধরনের প্রশ্ন আগে আসছে। যেমন ধরো এই প্রশ্নটা, যেমন ধরো এখানে বলছে কি যে অতীতে এই ধরনের প্রশ্ন বেশি আসছে। দেখো যে তোমার কোন নির্বাচনের সাদৃশ্য, এটা হচ্ছে 1970-এর নির্বাচন। আমি জাস্ট এটাকে একদম স্কিপ করে যাচ্ছি, তো তোমরা এটা স্কিপ করতে পারো, এটা আমি স্কিপ করতে চাচ্ছি, বাট এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো যেহেতু আসতে পারে, 70-এর নির্বাচনটাও তোমরা একটু পড়ে ফেলতে পারো। এরপরে আমাদের আছে হচ্ছে এই প্রশ্নটা। দেখো এই প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে এর থেকে কিভাবে প্রশ্ন হয়। ক রাষ্ট্রের সরকার মাত্র 3 ভাগ লোকের ভাষাকে রাষ্ট্রের একমাত্র মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। সরকারের সিদ্ধান্ত প্রতিবাদে জনগণ আন্দোলনের নামে এবং জীবন দিয়ে তা প্রতিরোধ করে। তাহলে দেখো এই যে উদ্দীপকটা, এই উদ্দীপক দিয়ে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে ভাষা আন্দোলনটাকে বোঝাচ্ছে, কারণ 3% লোকের ভাষা, এটার মানে হচ্ছে উর্দু ভাষাটাকে বোঝাচ্ছে। তো তোমরাই এখন আমাকে কমেন্টস করে জানাও যে উর্দু কত পার্সেন্ট লোকের ভাষা ছিল পাকিস্তান আমলে, উর্দু কত পার্সেন্ট মানুষের ভাষা ছিল। আর মুক্তা বলছে যে 3.27% উর্দু। ভেরি গুড, 3.27% মানুষ উর্দু ভাষায় কথা বলতো। আর যে 56.40% মানুষ, 56.40% মানুষ বাংলা ভাষায় কথা বলতো। এখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে তোমাদের। তাহলে উদ্দীপকের সাথে তোমার প্রতি কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে, কি ব্যাখ্যা করো, এটা পরীক্ষায় আসতে পারে। তোমরা এটা একটু পড়বা ভালো করে। এই ভাষা আন্দোলনটা উদ্দীপকে বর্ণিত আন্দোলনের স্বাধীনতার সূত্রপাত করে, কারণ বাঙালি জাতীয়তাবাদের প্রথম আন্দোলন হচ্ছে এই ভাষা আন্দোলনটা। বাঙালি জাতীয়তাবাদের প্রথম আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলনটা। ওকে, তাহলে ভাষা আন্দোলনটা আমাদের জাতীয়তাবাদের প্রথম আন্দোলন হিসেবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এরপরে আমরা তৃতীয়দের মধ্যে যেটা রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ, এই যে অধ্যায়টা, এখানে কিন্তু অনেক মানুষ আছে, অনেক অনেক। এখানে প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনোটাই বাদ দেওয়ার মতো না আমি মনে করি। শুধুমাত্র একটা ছাড়া, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শেখ মুজিব ছাড়া বাকি যারা আছেন তাদের বিষয়ে তোমাদের পড়তে হবে। বিশেষ করে তিতুমির শরীয়তুল্লাহ থেকে একটা প্রশ্ন আসবেই, প্রায় সময় আসে। তিতুমির শরীয়তুল্লাহ, সলিমুল্লাহ আছে, এর পাশাপাশি হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ, এর পাশাপাশি আছে হচ্ছে ভাসানী আছে, এর পাশাপাশি শেরে বাংলা আছে। শেরে বাংলার প্রশ্ন অনেক সময় দ্বিতীয় অধ্যায়ে আসে, অনেক সময় প্রথম অধ্যায়ে আসে, এই জন্য ভাসানী। এরপরে সোহরাওয়ার্দী আছে। এখানে আসলে বাদ দেওয়ার মতো কোনো বিষয় নাই। আমি তোমাদেরকে বলবো এই অধ্যায়টা ভালো করে পড়া মানে তুমি জাতীয় জীবনের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, জাতীয় জীবনের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বুঝতে পারছো? তাহলে আমরা একটু প্রশ্ন পড়ি।
একটা প্রশ্ন যায়, যেখানে আমি এখান থেকে কিন্তু কোনো স্পেসিফিক টপিক বলে নেই, প্রায় সব টপিক বলছে, একটা টপিক বাদ দিছি, সেটা হচ্ছে যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে সেটা। ওকে, আমরা একটু দেখি যে এখানে বিশেষ করে শামসুল হুদা একজন সৎ ও সাহসী ব্যক্তি, অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার, অত্যাচারী জমিদার ও সুৎখোর মহাজনদের হাত থেকে জনগণকে রক্ষায় তিনি একটি বাহিনী গড়ে তোলেন এবং তাদের প্রশিক্ষণের জন্য একটি দুর্গ প্রতিষ্ঠা করেন। তাহলে দেখো যে একজন সৎ ও সাহসী ব্যক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার, এই যে ব্যাপারটা, এই যে জনগণকে একত্রিত করে একটা বলা হয়ে থাকে, উইলিয়াম উইলসন হান্টারের গ্রন্থের মধ্যে দি ইম্পেরিয়াল গ্যাজেটার বইয়ের মধ্যে বলছে যে ৮৩,০০০ সৈন্য নিয়ে যে তিতুমির বাঁশের কাল্লা নির্মাণ করে এবং ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এবং এই যে দুর্গ প্রতিষ্ঠা একমাত্র তোমাদের এই যে তৃতীয়দের মধ্যে যত জীবনী আছে তাদের মধ্যে সবচেয়ে মানে একমাত্র ব্যক্তি যে কিনা দুর্গ প্রতিষ্ঠা করেছে, যে কিনা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে কৃষকদেরকে, তিনি হচ্ছে তিতুমির। তাহলে উদ্দীপকের সাথে তোমার প্রতিটা কোন মহান নেতার সাদৃশ্য আছে ব্যাখ্যা করো, সেটা হচ্ছে তিতুমির। তাহলে তোমরা অনেকেই হয়তো প্রশ্নটা ধরতে পেরেছো। আমাদের অনেক হতভাগা শিক্ষার্থী আছে যারা কিনা ক্লাস অর্ধেক করে চলে যায়, এদেরকে আমি বলবো হতভাগা। কারণ হচ্ছে ফ্রিতে আমি যে ক্লাসটা টাকা দিয়ে মানে আমাকে অনেক টাকা দিয়ে যে ক্লাসটা আমি দিব না, সেই ক্লাসটা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, ব্যাপারটা বুঝো। তো এই যে কনসেপ্টগুলো ধরে ধরে এবং কীরকম প্রশ্ন হইতে পারে সেটা, এবং কার থেকে কোন জায়গা থেকে প্রশ্ন হইতে পারে সেটাও তোমাদেরকে এই একটা ক্লাসের মধ্যে বলে দিচ্ছি, 5টা অধ্যায়ের। এমনি চাইলে আমি এই অধ্যায়ের উপরে মানে একটা অধ্যায়ের উপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস তোমাদেরকে সাজেশন আকারে দিতে পারি, বাট আমি ওটা চাচ্ছি না। তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে আমি 2-একটা প্রশ্ন প্র্যাকটিস করে দেন দিতে। বাঁশের কাল্লা, আচ্ছা ওকে ভাইয়া, ফার্স্ট পার্টের একদম ফার্স্টের ক্লাসটা কই পাবো? ইউটিউবে পাওয়া, ওয়াকিয়া জান্নাত ইউটিউবে সার্চ করো যে সিভিক্সের যে সাজেশন ক্লাস 1 থেকে 5, অথবা এটা তোমরা সার্চ করতে পারো এইখানে। ওকে, এটাতে মানে আমার নাম সার্চ করলে দেন হচ্ছে তোমরা পাবে, ঠিক আছে? এখানে একটু খেয়াল করো, তোমাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তিতুমিরের ক্ষেত্রে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের আন্দোলনের কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন গতি লাভ করে। অর্থাৎ উদ্দীপকের যে এই যে আন্দোলনটা, এটাই মূলত হচ্ছে জমিদারদের বিরুদ্ধে, এবং জমিদারদের বিরুদ্ধে পরবর্তীতে জমিদাররা ইংরেজদেরকে ভুলভাবে বুঝিয়ে ইংরেজদেরকে উচকে দিয়েছিল তিতুমিরের বিরুদ্ধে, এবং ইংরেজদেরকে বলা হলো যে তিতুমির আসলে একজন উগ্রবাদী, সে একজন ধর্মীয় অন্ধ, এবং সে ইংরেজদের বিরুদ্ধে তীব্রভাবে সে আন্দোলন শুরু করেছে, সংগ্রাম শুরু করেছে। সে জমিদারদেরকে মানতেছে না, ব্যাপারটা ওই রকম নয়, বরং জমিদারদের বিরুদ্ধে গিয়ে সে ইংরেজদের বিরুদ্ধে গেছে। তাহলে এই বিষয়টা এখানে তিতুমিরের বিষয়টা। ভাইয়া সেকেন্ড পার্ট, আচ্ছা এরপরে ক্লাসে পাবে তোমরা, নেক্সট উইকে সোমবারে পাবে যে 6, 7, 8 একটা ক্লাস, ওটা আমরা আগামী সোমবারে পাবো, ঠিক আছে? এরপরে আমরা যাই আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। দেখো, জনাব ক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন, অল্প বয়সে বাবা মাকে হারান, তার মানে হচ্ছে মা বাবাকে হারিয়ে ফেলেছেন, এবং তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাননি, তবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন। তার মানে বুঝতেই পারতেছো যে অল্প বয়সে মা বাবা হারিয়েছেন কে, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন, দারিদ্র কৃষক শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে তিনি আজীবন আন্দোলন করে গেছেন। তার জীবন যাপন ছিল অতি সাধারণ, তাকে মজলুম জননেতা হিসেবে আখ্যায়িত করে। এইটুকু অংশ দেখো, এইটুকু অংশ হাজী শরীয়তুল্লাহর মতো মনে হলেও, পরবর্তীতে মানে তিতুমিরের মতো মনে হলেও, শেষে গিয়ে এটাই হচ্ছে হিন্টস, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখানে মৌলানা মজলুম জননেতা, এটা তুমি যদি না জানো তাহলে এই প্রশ্নের উত্তর সহজে তুমি করতে পারবে না। এই জন্য বলা হয়ে থাকে যে কনসেপ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলসে পড়া দরকার। তাহলে দেখো যে ফরাইজ আন্দোলন বলতে এই যে শরীয়তুল্লাহ থেকে জনাব ক এর সাথে তোমার পাঠ্য পুস্তকের কোন নেতার কর্মকাণ্ডের মিল রয়েছে? মৌলানা ভাসানীর। কৃষকদের স্বার্থ আদায় ও জন অধিকার আদায় বা প্রতিষ্ঠায় উক্ত নেতার ভূমিকা, ওই যে কৃষকদের জন্য তিনি কি করেছিলেন, এবং হচ্ছে তিনি জনগণের অধিকার আদায়ে ফারাক্কা লং মার্চ থেকে শুরু করে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও তিনি মানে তার ভূমিকা অনেক। তাহলে তিনি এই বাংলার জাতীয় জীবনে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি যেভাবে কাজ করে গেছেন সেই বিষয়টাই এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এরপরে আমাদের তাহলে এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, এবং আমি তোমাদেরকে এখানে এটা বলি নাই যে কোন টপিক থেকে প্রশ্ন আসবে, তবে এটা বলছি যে টপিক থেকে প্রশ্ন আসবে না কোনটা, সেটা হচ্ছে ওই একটাই টপিক।
এরপর আমরা যাই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, সেটা হচ্ছে আমাদের, আমরা একদম শেষের দিকে চলে আসতেছি, আমরা শেষ করে দিব। বাংলাদেশের সংবিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয় একটা অধ্যায়, এবং এটা তুমি যদি ইন্টারমিডিয়েটে ভালো করে না পড়ো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পড়তে হবে, তাও যদি না পড়ো চাকরি বাকরির জন্য পড়তে হবে, তাও না বললে তোমাকে জীবনের কোনো না কোনো পর্যায়ে ঝামেলার মধ্যে পড়লে সংবিধান খুঁজে বের করে হলেও তোমাকে জানতে হবে যে আমার অধিকার কি, আমার দেশের আইন কি। তুমি যদি রাষ্ট্রের নিয়ম কানুন বিধি বিধান সম্পর্কে জানতে চাও, রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধান তোমাকে সহযোগিতা করবে। আমাদের এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিহাস, সংবিধানের ইতিহাস। ওকে, সংবিধানের কি ইতিহাস ভালো করে পড়তে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ইতিহাস থেকে জ্ঞান অনুধাবন এমসিকিউ ভালো করে আসবে, মানে ভালোভাবেই আসবে। এরপরে আমাদের পরীক্ষায় আসবে হচ্ছে বৈশিষ্ট্য থেকে, বৈশিষ্ট্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবেই আসবে। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন এইভাবে, মানে কিভাবে হয় সেটা তোমরা দেখবা, বৈশিষ্ট্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর একটা হচ্ছে সংশোধনী, যেহেতু তোমাদের ফুল সিলেবাস, সংশোধনীর মধ্যে সব সংশোধনী পড়তে হবে না, আমার সংশোধনীগুলোর মধ্যে পড়তে হবে পঞ্চম সংশোধনী, দ্বাদশ সংশোধনী এবং হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীগুলো পড়ো, তোমার এর বাইরে প্রশ্ন আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম, এর বাইরে প্রশ্ন আসবে না। তোমার বৈশিষ্ট্য পড়ো, ইতিহাস পড়ো, সংশোধন পড়ো। ইতিহাস বলতে কি, প্রথমে যে আলোচনাগুলো আছে না, যে কিভাবে সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়েছে, তোমরা একটু কমেন্টস করো তো, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল, তোমরা সবাই একটু কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টসগুলো দেখবো ইনশাল্লাহ। তো তোমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি, এই যে ইতিহাস, ইতিহাস বলতে কিভাবে কতজন সদস্য নিয়ে প্রণয়ন কমিটি গঠিত, কতজন মহিলা ছিল, কতজন বিরোধী দলীয় ছিল, কতজন আওয়ামী লীগের ছিল, এবং তাদের কতদিন সময় লেগেছে, এবং কিভাবে এই সংবিধানটা তৈরি হয়েছে, কোন কোন দেশ সংবিধান, কোন কোন দেশের সংবিধান অনুকরণ করার মাধ্যমে সংবিধান তৈরি হয়েছে, এই বিষয়গুলো এখানে জানতে চাইছে। আমাদের চতুর্থ অধ্যায়ের আমরা প্রশ্নে চলে যাচ্ছি। টপিক বলে দিলাম, রক্তাক্ত সংগ্রামের পর ক রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের 1 বছরের মধ্যেই তারা পৃথিবীর এক অন্যতম সেরা সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়, যা গোটা বিশ্বে প্রশংসিত হয়। এরপর দেখো, উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে তোমার যে মানে পতিত যে কোনো দেশের সংবিধানের সাদৃশ্য আছে কি, তাহলে দেখো এই যে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। দেখো যে এগুলো হচ্ছে ইতিহাস, বৈশিষ্ট্য না, ইতিহাস। তাহলে দেখো যে উদ্দীপকে বর্ণিত সংবিধান অনুযায়ী জনগণের সকল ক্ষমতার উৎস, এটা বৈশিষ্ট্য থেকে আসছে। তাহলে একটা ইতিহাস থেকে, আর একটা হচ্ছে কি প্রশ্ন বৈশিষ্ট্য থেকে। অর্থাৎ বৈশিষ্ট্যের মধ্যে সংবিধানের বৈশিষ্ট্য আছে না, সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে যে বাংলাদেশ একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। তো প্রজাতন্ত্রের রাষ্ট্রের মালিককে, প্রজাতন্ত্রের রাষ্ট্র হচ্ছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, প্রজাতন্ত্রের রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। এটাই এখানে বলছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, এটা বৈশিষ্ট্যের মধ্যে বলাই আছে যে বাংলাদেশের সংবিধান একটা প্রজাতান্ত্রিক ব্যবস্থার সংবিধান। তার মানে কি, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। তার মানে খুব ইজিলি আমরা এখানে ইতিহাস এবং হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়লে আমরা এখান থেকে উত্তর করতে পারবো। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাই। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে জনাব রশিদ একটি সংগঠনের প্রধান নির্বাহী। তাহলে দেখো যে একটি সংগঠনের প্রধান নির্বাহী, আচ্ছা, দায়িত্ব নেবার পর তিনি সংগঠনটি পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করেন। আচ্ছা, এরপরে সংগঠনটির সদস্যদের সঙ্গে আলোচনা ও অন্যান্য সংগঠনের নীতিমালা পর্যালোচনা করে নীতিমালাটি তৈরি করা হয়। তার মানে এই যে রশিদ সাহেব একটা সংবিধান বানাতে চাচ্ছে, তার সংগঠনের জন্য এটা কি বানাতে চাচ্ছে, সংবিধান বানাতে চাচ্ছে। সেই দায়িত্ব নেওয়ার পর থেকে ওই বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করা, নীতিমালা সদস্যদের অধিকার ও কর্তব্য, সংগঠনের পরিচালনার মূলনীতি, অধিকার কর্তব্য, মৌলিক অধিকার, এগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে নীতিমালাটি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে। আচ্ছা, তোমরাই আমাকে বলো যে মূলনীতি, বাংলাদেশের সংবিধানে কয়টি মূলনীতির কথা বলা আছে, অর্থাৎ আমাদের দেশের কয়টি মূলনীতি আছে, রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতি রয়েছে, দ্রুত একটু কমেন্টস করে জানাও। আমি তোমাদের, আচ্ছা আমরা একটু দেখি যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে আমরা এটা জানলাম যে রশিদ যেই কথা করতে যাচ্ছে সেটা হচ্ছে সেই সংবিধান বানাতে যাচ্ছে। উদ্দীপক উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশের সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়? বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার সময় 2টা দেশের সংবিধান পর্যালোচনা করা হয়েছে, একটা হচ্ছে ইউকের সংবিধান আর একটা হচ্ছে ভারতের সংবিধান। ইন্ডিয়া এবং ইউকে 2টা দেশের সংবিধান পর্যালোচনা করে বাংলাদেশের সংবিধান বানানো হয়েছে। এর বাইরেও আমেরিকার সংবিধান এবং অন্যান্য দেশের সংবিধানও পর্যালোচনা করা হয়েছে। তাহলে নীতিগতভাবে আমরা যদি বলি যে বাংলাদেশের সংবিধান তৈরি করার ক্ষেত্রে ওই দেশগুলোর সংবিধান পর্যালোচনা করা হয়েছিল। ওকে, তাহলে মূলনীতি হচ্ছে 4টি, বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে কয়টি? 4টি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, তারপরে হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমরা 4টা দেশ শেষ করলাম। আমরা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো।
এটা তোমাদের কাছে অনেকের কাছে কঠিন, বাট এটাতে তোমরা অনেকে একটু ঝামেলার মধ্যে পড়ে যাও যে অধ্যায়টা কিভাবে শেষ করব, কারণ শুরু করে শেষের দিকে যেতে যেতে এই বাকিগুলো ভুলে যাই আমরা। তো ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক, বাট হচ্ছে আমরা এখানে খুব সহজে আমরা এই অধ্যায়টা কিভাবে কভার করবো সেটা আমি তোমাদেরকে বলে দিই। সরকারের 3টি বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। শাসন আর বিচার, দেখো তো আমাদের দেশে যত আদালত আছে সব বিচার বিভাগে, আর আমাদের দেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ শাসন বিভাগে। আমাদের দেশে যারা এমপি আছে তারা হচ্ছে আইন বিভাগে, মেম্বার অফ পার্লামেন্ট। এই যে সরকারের যে 3টি বিভাগ আছে, এই 3টি বিভাগের মধ্যে আমার বেশি পড়তে হবে হচ্ছে আইন বিভাগ, অর্থাৎ সংসদ সদস্য কিভাবে হওয়া যায় এটা ভালো করে পড়তে হবে, এটা বেশি করে পড়তে হবে। এই শাসন বিভাগের মধ্যে সবার বিষয়ে পড়তে হবে না, আমার পড়তে হবে হচ্ছে প্রধানমন্ত্রী, ভালো করে পড়তে হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পড়তে পারো, বাট প্রধানমন্ত্রীটাই মেইন, এখানে বেশি আসবে এটা। আর এখানে হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট মানে হচ্ছে সুপ্রিম কোর্টের আবার 2টা বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এগুলো তোমাদের পড়তে হবে, আপিল আর হাইকোর্ট। তাহলে এখানে আমি যদি তোমাদেরকে মোটা দাগে একদম স্পষ্টভাবে যদি বলি যে এই পঞ্চম অধ্যায় থেকে তোমার কি কি পড়া লাগবে, তাহলে আইন বিভাগ পড়বা, আইন বিভাগ ভালো করে বিস্তারিত পড়বা, আইন বিভাগের গঠন, আইন বিভাগের কার্যাবলী, ক্ষমতা। এরপরে হচ্ছে শাসন বিভাগের রাষ্ট্রপতি ভালো করে, প্রধানমন্ত্রী ভালো করে পড়বা, শাসন বিভাগে আবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ভালো করে পড়বা, প্রধানমন্ত্রী ভালো করে পড়বা। আর এর পাশাপাশি তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগটা তোমরা বিচার বিভাগের ক্ষেত্রে তোমরা অবশ্যই সুপ্রিম কোর্ট অর্থাৎ উচ্চ আদালত পড়বা, উচ্চ আদালত ভালো করে পড়বা। উচ্চ আদালত যদি ভালো করে না পড়ো তাহলে হচ্ছে এখান থেকে উত্তর করতে তোমাদের একটু হিমশিম খেতে হবে, কারণ প্রশ্ন এই 3টা টপিক থেকেই আসবে। আইন বিভাগ মানে এটা না যে শুধু আইন বিভাগে এখানে পড়বে, এরকম না, তোমরা একটু সুন্দর করে আইন বিভাগটা ডিটেলসে পড়বা, ঠিক আছে। এবং প্রধানমন্ত্রী সম্পর্কে একটু ভালোভাবে পড়তে হবে, কারণ প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা আমাদের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, বরং সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, যার কারণে এটা ভালো করে পড়তে হবে। আর বিচার বিভাগ পড়তে হবে হচ্ছে উচ্চ আদালত। আমাদের দেশের উচ্চ আদালত 2 স্তরে বিভক্ত, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগের কাজ হচ্ছে আপিল নিষ্পত্তি করা, আর হাইকোর্ট বিভাগের কাজ হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা, হাইকোর্ট বিভাগ। ওকে, তাহলে আমরা এই যে অংশটা আমরা এটা পড়লাম। এরপরে আবুল কালাম রাষ্ট্রের প্রধান নির্বাহী, মুদ্রণ। হ্যাঁ, এই যে তাকে কেন্দ্র করেই রাষ্ট্রের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। তিনি এমন এক সূর্য যার চারদিকে রাষ্ট্রের রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। তাহলে দেখো, একটা দেশের প্রধান নির্বাহী, আমাদের দেশে আমরা যদি প্রধান নির্বাহী ধরি, তাকে কেন্দ্র করে রাষ্ট্রের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। তিনি এমন এক সূর্য যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। এটা ব্যবহার করা হয় কার ক্ষেত্রে জানো? এটা ব্যবহার করা হয়, এই যে কথাটা ব্যবহার করা হয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। আমরা জানি যেই রাষ্ট্রগুলোতে প্রধান নির্বাহী একজন প্রধানমন্ত্রী যাকে বলা হয়, আমরা তাকে কেন্দ্র করেই সবকিছু পরিচালিত হয়। তাহলে প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীকে, সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সকল কিছু পরিচালিত হয়, এবং তাকে বলা হয় যে যেটাকে আমরা বলি যে তারকারাজির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট তারকা, এটাকে একদম বলতে গেলে আমরা সর্বোচ্চ নির্বাহী প্রধান। তো এই যে প্রশ্নের মধ্যে কি বলছে দেখো, উদ্দীপকে আবুল কালামের সাথে তোমার পদ্ধতিতে কোন পদের সাদৃশ্য? তাহলে প্রধানমন্ত্রীর পদের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পদ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক বিশ্লেষণ করো। তো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপরেই তো পুরো রাষ্ট্র ডিপেন্ড করে, তাই না? তো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপরেই তো পুরো রাষ্ট্রের সিদ্ধান্ত নির্ভর করে। প্রধানমন্ত্রী ভালো সিদ্ধান্ত নিলে রাষ্ট্রের জন্য কল্যাণ হবে, প্রধানমন্ত্রী ভালো সিদ্ধান্ত না নিলে রাষ্ট্রের জন্য কল্যাণ হবে না। এই যে সিম্পল ব্যাপারটা, এটাই হচ্ছে এখানে বলছে যে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পদ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমাদের প্রধানমন্ত্রী তো আমাদের দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, কারণ প্রধানমন্ত্রীর নির্দেশনায় যদি দেশ পরিচালিত হয় এবং সেই প্রধানমন্ত্রী যদি যোগ্যতা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং মানবিক এবং গণতান্ত্রিক মানসিকতার হয়, তাহলে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষই তাদের ন্যায্য অধিকার পাবে, এবং এটার উপরেই দেশের আশা আকাঙ্ক্ষা এই যে প্রধানমন্ত্রী। ঠিক আছে, ওকে, এবার আসি হচ্ছে আমরা পরবর্তী আলোচনায়, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। সেটা হচ্ছে আমরা লাস্ট ওয়ান, এই অধ্যায়ের আমরা একদম লাস্ট ওয়ান এবং আজকের ক্লাসের একদম লাস্ট ওয়ান। সেটা হচ্ছে রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা বিনা বিচারে রাজধানীর শ্যামপুর থানার একটি মামলায় বিনা বিচারে প্রায় 1.5 দশক ধরে কারাগারে ছিলেন চাঁদ মিয়া। তো চাঁদ মিয়ার কপালে দুঃখ ছিল, তার কপালটাই খারাপ। এই বিষয়ে বেসরকারি একটি চ্যানেলে সংবাদ প্রচারিত হলে সর্বোচ্চ আদালতের নজরে আনেন 2 আইনজীবী। সর্বোচ্চ আদালত মানে কি? আমাদের দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে যে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের আবার
দুটি বিভাগ আছে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই হাইকোর্ট বিভাগই মূলত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। মানুষের নাগরিক অধিকার আর মৌলিক অধিকার মনে রাখবা, নাগরিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যে প্রতিষ্ঠানটা কাজ করে সেটা হচ্ছে হাইকোর্ট। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ আদালত, হাইকোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, এই সুপ্রিম কোর্টের অধীনে এটা। তাহলে দেখো যে সর্বোচ্চ আদালত চান মিয়াকে জামিন ও 90 দিনের মধ্যে নিম্ন আদালতকে মামলার নিষ্পত্তির নির্দেশ দেন, বলছে যে 90 দিনের ভিতরে তোমরা এই মামলাটা কি করে দাও, খারিজ করে দাও। উদ্দীপকে বাংলাদেশের কোন আদালতের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে সর্বোচ্চ আদালত। তুমি বলবে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের কথা বলা হয়েছে। আবার বলবা যে আবার বলতেছি, উদ্দীপকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কথা বলা হয়েছে। তার মানে হাইকোর্ট বিভাগই মূলত হচ্ছে এটার মানে অধিকারের কথা, অর্থাৎ আদালত তাকে নির্দেশনা দিয়েছে। আইনি শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত আদালতের ভূমিকা মূল্যায়ন করো, অর্থাৎ আইনি শাসন প্রতিষ্ঠায় এই যে হাইকোর্ট এটার মানে সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট বিভাগ এটার ভূমিকার কথা তোমরা এখানে বলতে পারো সুপ্রিম কোর্ট। এখানে তোমরা সুপ্রিম কোর্টের কথাও বলতে পারো, যে তোমরা হাইকোর্টের কথাও বলতে পারো। তাহলে সুপ্রিম কোর্টেই মূলত এখানে মূল বিষয়। তো আমরা এই যে অধ্যায়টা পড়লাম, দেখো না তোমরা প্রশ্ন কোন জায়গা থেকে আসছে। যদি প্রশ্ন আসতো এই অধ্যায়ের মধ্যে, তাহলে হয় আইন বিভাগ থেকে আসবে, নয় প্রধানমন্ত্রী থেকে আসবে, নয় কি থেকে, ওই যে আদালত থেকে, আদালত বা বিচার বিভাগ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই এই গুরুত্বপূর্ণ টপিকগুলো বলছি। তো সর্বোপরি আজকের এই ক্লাসটি করার মাধ্যমে আমরা দ্বিতীয় পত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় এই 5টি অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এবং সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু সিকিউ প্রশ্ন কিভাবে সলভ করা যায় সেটা আমরা জেনেছি। তো আমি আশা করছি এবং আমি মনে করি যে তোমরা নিশ্চয়ই এই ক্লাসটা করে উপকৃত হয়েছ। তোমরা যদি উপকৃত হও, তোমাদের সহপাঠী যারা আছে তাদের সাথেও এই ক্লাসটা শেয়ার করবে এবং আমাদের বিষয়ে তোমরা অবশ্যই তোমাদের সহপাঠীদেরকে জানাবে।